কথার মারপ্যাঁচে আমাকে ফেলতে চাইছ? এত সোজা না। লুনিসা হাসে। আপনাকে আমার কথার প্যাচে ফেলে আমার কি লাভ? লাভ না লাভ। লুনিসা থেমে যায়। এই মুহূর্তে এরিক কি বলল তাকে? লুনিসা ধরে আসা গলায় বলে উঠল, আচ্ছা রাখছি, আমি ঘুমাবো। লুনিসা দ্রুত কল কেটে দেয়। অপর পাশে থাকা এরিক বাঁকা হাসে। এই মেয়ে তার ফাঁদে পা দিচ্ছে, এটাই তো সে চায়। মনে মনে বিড়বিড়ালো, আই ওয়ান্ট ইউ লুনিসা স্বার্থী। লুনিসা কল কেটে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আপাতত চোখের থাকা লেন্সগুলো তাকে খুলে রাখতে হবে। সারাদিন লেন্স পরে থাকলেও রাতে ঘুমানোর সময় লেন্স পরে থাকতে ভালো লাগে না তার। লেন্সগুলো খুলে আয়নায় নিজের চোখের দিকে তাকালো সে। তার চোখের মনি ধূসর ছাইরাঙ্গা মার্বেলের মতো, কিন্তু সমস্যা হলো তার এক চোখের মনি হালকা বাদামি রঙের ও অপর চোখের মনি ধূসর ছাইরাঙ্গা মার্বেলের মতো। তার জন্য তাকে সব সময় লেন্স পরে থাকতে হয়, না হলে খুব অদ্ভুত দেখায় তাকে। হোটেলের পাশাপাশি দুটি কেবিন, একটি কেবিনে এনা থাকে, অপরটিতে লুনিসা, আর পাশের রুমে জন আর রিদম। এনা হয়তো এতক্ষণই ঘুমিয়ে গেছে। লুনিসা এখন আর কিছু ভাবতে চায় না, তার এখন ঘুমানো প্রয়োজন। কালকে তো সকাল সকাল উঠতে হবে। নতুন সকালের সূচনার সাথে সাথে শুরু হয়েছে লুনিসার কাজেরও প্রস্তুতি। লুনিসা শিউ অ্যান্ড সাইন ব্র্যান্ডের পোশাক পরে প্রস্তুত। মেকআপ আর্টিস্ট আর মেকআপ সম্পূর্ণ করে দিয়েছে, এখন শুধু অপেক্ষা শুটের। নিজের নামে খোদিত ভ্যান ক্যাবিনেটের জানালা খুলে বাইরে তাকালো লুনিসা। স্কেয়ারের মূল জায়গায় ডেকোরেশন করা হয়েছে, সব কিছু সেট আপ শেষের দিকে। হঠাৎ মনে পড়লো তাকে এই লেন্স খুলে নীল রঙের লেন্স পরতে হবে, কারণ এই মুহূর্তে সে একটি ব্ল্যাক ব্লু রঙের গাউন পরে আছে। জানালার পাশেই মিরর, হালকা রোদ উকি দিচ্ছে। লুনিসা নিজের লেন্স দুটো খুলে ফেলল। তার ধূসর ছাইরাঙ্গা চোখ দুটি এখন উন্মুক্ত। দ্রুত নীল রঙের লেন্সটি পরে ফেলল। ঠিক সেই মুহূর্তেই সুনির ডাক পড়ল লুনিসার। এখনই হয়তো কাজ শুরু হবে। লুনিসা বেরিয়ে গেল ভ্যান থেকে, অথচ সে কি জানে আড়াল থেকে কেউ একজন তার ধূসর রঙা চোখে মুগ্ধ হলো। শুধু কি মুগ্ধ হলো, অস্থির হয়ে পড়ল এই চোখ দুটি সে কখন তার অ্যাকুয়ান্স ওয়ার্ল্ডে রাখবে, বানাবে তার বন্ধু। টমাস বাচ্চাদের মতো ঠোঁট টিপে হাসলো, যেন হাতে চাঁদ পেয়ে গেছে। অবশ্য এই চোখের নেশা তো তার কাছে চাঁদের থেকেও মূল্যবান। মনে মনে ধন্যবাদ দিল সৃষ্টিকর্তাকে, না হলে হুট করে তার চোখ ভ্যানের ভেতরে কেন যাবে, আর কেনই বা এত সুন্দর চোখগুলো তার সামনে পড়বে। আড়ালে খুশি চেপে রেখে মনে মনে বিড়বিড়ালো, খুব শীঘ্রই আমরা কুইনাস ওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম। একজোড়া না না, মাত্র একটি চোখ আমার বন্ধু হবে। শুনছো, আমার বন্ধুরা, তোমাদের জন্য নতুন বন্ধুর সন্ধান পেয়ে গেছি। খুব শীঘ্রই আমি আসছি, সাথে করে তোমাদের বন্ধুকে নিয়ে। সুনির সাথে এগিয়ে যাচ্ছে লুনিসা। অরুক আজ প্রচুর ব্যস্ত। এরিক কারো সাথে কথা বলছে। ছেলেটা তার মতোই ডার্ক ব্লু রঙের সিল্কি শার্ট পরে এরিকের সাথে কথা বলছে। লুনিসাকে আসতে দেখে এরিক ছেলেটাকে বলল, মিট হার, শি ইজ লুনিসা স্বার্থী, ইওর পার্টনার। এরিকের কথাই বুঝতে পারলো ছেলেটি তার সাথে কাজ করবে। ছেলেটি লুনিসার দিকে তাকালো। ছেলেটিকে দেখেই লুনিসা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই ছেলেটি চাইনিজে বিখ্যাত মডেল, যাকে সবাই মিনজি নামে চেনে। মিনজি মৃদু হেসে লুনিসার দিকে হাত বাড়িয়ে দিল। আই মিনজি, নাইস টু মিট ইউ। নিজের ভাবনা চেপে রেখে প্রফেশনালি আচরণ করলো লুনিসা, হাত বাড়িয়ে মৃদু হাসল। লুনিসা স্বার্থী। পাশে দাঁড়িয়ে এরিক লুনিসার দিকেই তাকিয়ে আছে। কিছু তো আছে এই মেয়ের মাঝে। নিজের ভ্রুতে থাকা কাটা দাগে চুলকে বলল, দুজনেই চলুন, শুট শুরু করব। লুনিসা ভাবতেও পারেনি এত বড় মডেলের সাথে সে কাজ করতে পারবে। মিস লুনিসা, চলুন যাওয়া যাক। মিনজির হাসি মুখে বলা কথায় লুনিসা স্মিত হাসল। চলে গেল শুটিং স্পটে। প্রথম দফায় শুটিং শেষ। এবার ভিডিও শ্যুট হবে পারফিউমের সাথে। ব্ল্যাক কালারের সিনভেন্স স্কিন গাউন, সাথে স্মোকিং আই লুক, কালো লেন্স। পারফেক্ট লাগছে লুনিসাকে। হাতে একগুচ্ছ কালো রজনীগন্ধা,
আর এক হাতে ম্যাট ব্ল্যাক রঙের কালো রজনীগন্ধা পারফিউমের বোতল। সিনটা হবে এমন যে লুনিসা ফুলগুলো নিয়ে সামনে এগিয়ে আসবে আর ঘ্রাণ নিবে, তখনই পেছন থেকে মেনজি পারফিউমের শিশিটা লুনিসার চোখের সামনে ধরবে এবং মেনজি পেছন থেকে সামনে এসে শিশিটা বাঁকা হেসে নিচে ফেলে দিবে এবং বাকি কাজ ফটোগ্রাফের মাধ্যমে করা হবে। অবশেষে 4টি শটের মাধ্যমে তাদের শুটিং শেষ হলো। ডিরেক্টর লুনিসা এবং মিনজিকে বাহবা দিচ্ছে, কারণ তারা খুব ভালোভাবে কাজটি করতে পেরেছে অল্প সময়ের ভেতর। এরিকও খুশি, আজ নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ সেই তো লুনিসা আর মেনজিকে এই কাজের জন্য সিলেক্ট করেছে। কাজ ঠিক মতো হয়েছে বলে লুনিসা মেনজির সাথে হাত মেলালো। মেনজি মৃদু হেসে বলে, তুমি কিন্তু খুব ভালো কাজ করো, আই লাইক ইট। লুনিসা মৃদু হাসে। আপনার থেকে ভালো কিন্তু নয়। আপনার মতো প্রফেশনাল হতে হলে আমায় আরো কষ্ট করতে হবে অনেক। মেনজি মাথা নাড়ল। একদম না, তুমি সত্যি খুব ভালো করেছো। মেনজি আর লুনিসাকে একসাথে দেখে এরিকের বিষয়টা পছন্দ হলো না, বিরক্ত নিয়ে এগিয়ে এলো, তবে স্বাভাবিকভাবেই বলল, নেক্সট শটের জন্য প্রস্তুত হওয়া যাক। এরিকের কথা মতোই দুজনেই দুজনের ভ্যানের দিকে চলে গেল। মোট 4টি শ্যুট করতে হবে আজকে তাদের। আগামীকাল স্টুডিওতে আবার করতে হবে। একে একে সবগুলো শ্যুট সম্পূর্ণ হয়েছে, তাও আবার খুব ভালোভাবে। কাজ শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। লুনিসা নিজের সাধারণ পোশাকে ফিরে আসে। সেই সময় তার পাশে এসে দাঁড়ালো মেনজি। হোটেলে যাবেন? লুনিসা মুস্কি হেসে জবাব দেয়। হ্যাঁ। মেনজি প্রচুর লম্বা ও হ্যাংলা পাতলা, চাইনিজরা যেমন হয় আর কি। মেনজি লুনিসাকে প্রশ্ন করল, কোন হোটেলে উঠেছেন? রিজন বেজিং হোটেলে। আপনি? মেনজি ভ্রু কুঁচকে হাসে। হোয়াট এ কোইন্সিডেন্স, আমিও তো রিজেন্টে উঠেছি। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। লুনিসা যাবে কি যাবে না এসব ভাবছিল, কারণ ওর ফ্রেন্ডরা বলেছিল আজকে ওরা ওর শুটিংয়ে আসবে, কিন্তু আসেনি, এমনকি এখনও নিতেও আসলো না। শর্ট চালু। অচেনা কারো কণ্ঠস্বর শুনে লুনিসা পিছনে তাকায়। লোকটা মেনজির বডিগার্ড। মেনজি মৃদু হেসে লুনিসাকে আবার প্রশ্ন করল, আপনি কি যেতে চান না? লুনিসা আর কত অপেক্ষা করবে? এবার তো হোটেলে ফিরতেই হবে। লুনিসা হ্যাঁ না কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলো এরিক। মুস্কি হেসে বলল, সরি মিস্টার মিনজি, লুনিসা আমার সাথে যাবে। মেনজি আর কিছু বলল না, মাথা নেড়ে দুজনকেই বিদায় জানালো। তবে আসছি, আগামীকাল আবার দেখা হবে। মেনজি পকেটে হাত গুজে চলে গেল নিজের গাড়ির কাছে। এরিক গম্ভীর দৃষ্টিতে লুনিসার দিকে তাকিয়ে নিজের গাড়ির কাছে যেতে যেতে বলে, গাড়িতে আসো। লুনিসা এসে গাড়িতে বসে, কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্কে ঘুরছে এনা, জন ও রিদমের কথা। ওরা কেন এলো না? এরিক গাড়ি ড্রাইভ করছে। লুনিসা সাইড ব্যাগ থেকে মোবাইলটা বের করলো। ফোন তো বন্ধ হয়ে আছে। লুনিসা কি করবে বুঝতে পারছে না। হঠাৎই রাস্তার মাঝখানে গাড়ি থামায় এরিক। লুনিসা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এরিক লুনিসার চোখের দিকে তাকায়, নরম কণ্ঠে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই লুনিসা। লুনিসা তাকিয়ে থাকে এরিকের দিকে, ভাবতে লাগে এরিক কি বলতে চায় তাকে। কি বলতে চান? এরিক স্টার্টিংয়ে হাত রেখে সামনের দিকে তাকায়, ছোট্ট করে শ্বাস নিয়ে বলে, কলেজে থাকাকালীন তোমাকে ভালো লাগতো আমার, তবে তখন আমি এসবে গুরুত্ব দেইনি। তবে এখন আমি আবার সেই আগের অনুভূতি অনুভব করছি। আই থিঙ্ক আই লাভ ইউ। এরিকের মুখে এমন কথা শুনে লুনিসার হৃৎপিণ্ডের গতি ক্রমশ বেড়ে চলছে। এরিক কি আমায় ভালোবাসে সত্যি? উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? এরিকের প্রস্তাব শুনে দ্বিতীয় দফায় আশ্চর্য হয় লুনিসা। মন বলছে হ্যাঁ করতে, আর মস্তিষ্ক চাইছে বিপরীত। কি করবে সে? এত সহজে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, হোক যতই পুরনো অনুভূতি। লুনিসা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, আমার হোটেলে যাওয়া প্রয়োজন। এরিক আর কিছু বলল না। লুনিসাকে সময় দেওয়া উচিত। অবশ্য মনে মনে হাসলো এরিক। স্টার্ট দিল গাড়ি। লুনিসাকে হোটেলে পৌঁছে দিয়ে এরিক চলে গেছে। সারা পথে কেউ কোনো কথা বলেনি। আপাতত লিফটের সামনে দাঁড়িয়ে আছে লুনিসা। লিফটের দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো। বাটন প্রেস করলো 6 তলায়। লিফটের দরজা পুরোপুরি বন্ধ হবার আগেই দরজার মাঝ বরাবর হাত রাখলো কেউ একজন।
লুনিসা ভ্রু কুঁচকালো, সাথে সাথেই দরজা খুলে গেল। দৃশ্যমান হলো সাদা রঙের 3/4 প্যান্ট ও সাদা রঙের হাফ হাতা শার্ট পরিহিত এক ছেলে। এই শীতের মাঝে এভাবে কে চলাফেরা করে? কপাল কুঁচকালো লুনিসার। ছেলেটি ভেতরে এসে এক সাইডে দাঁড়ালো, তার দৃষ্টি হাতে থাকে ফোনের দিকে। লুনিসা আর চোখে পর্যবেক্ষণ করলো ছেলেটাকে। লম্বাটে পুরুষালী দেহ, শুভ্র গায়ের রং, মুখে মাস্ক, এলোমেলো বাদামি চুলগুলো চোখের উপরে এসে পড়েছে, যার দরুন মুখ কিংবা চোখ কোনোটাই দেখতে পারছে না লুনিসা। গলায় হেডফোন ঝুলানো, পায়ে স্লিকার্স, সব মিলিয়ে ফ্যাশন সেন্স ভালো। শারীরিক গঠন ও পোশাক আশাক দেখে মনে হচ্ছে না ছেলেটি এই দেশের, আমেরিকান কিংবা রাশিয়ান হতে পারে। হঠাৎ লুনিসা অনুভব করলো একটি পরিচিত ঘ্রাণ। লুনিসার মুখে ঘুরিয়ে ছেলেটির দিকে তাকালো। ছেলেটির শরীর থেকে আসা ঘ্রাণটা চেনার চেষ্টা করলো লুনিসা। ফট করে মাথায় চলে আসলো, এই ঘ্রাণটা তো শিউ অ্যান্ড সাইনের কালো রজনীগন্ধার 2 নাম্বার পারফিউমের। কিন্তু পারফিউমগুলো তো এখনো মার্কেটে ছাড়া হয়নি, তাহলে এই ছেলেটার শরীর থেকে এই ঘ্রাণ কেন আসছে? ভাবনার মাঝেই তারা 6 তলায় চলে এসেছে। ছেলেটা কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল। লুনিসা শুধু ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার নাসারন্ধ্রে বারবার বাড়ি খাচ্ছে তীব্র পারফিউমের ঘ্রাণ। ওইদিকে লিফটে যে বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। যখন ধ্যান ভাঙলো, তড়িঘড়ি করে বের হলো লুনিসা। লিফট থেকে বেরিয়ে রেলিংয়ে হাত রাখলো। মনে ভাবতে লাগলো ছেলেটির কথা। মনে মনে বিড়বিড়ালো, এই লোকটা পারফিউমার নয় তো? সাথে সাথে হাসি ফুটে উঠলো লুনিসার অধরে। ঠোঁট নাড়িয়ে আওড়ালো, তাহলে তো কথা বলতেই হয়। লুনিসা? কারো কণ্ঠে আচানক নিজের নাম শুনে চমকে ওঠে লুনিসা। মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। ট্রাউজারের পকেটে হাত গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেনজি। মেনজিকে দেখে লুনিসা মৃদু হাসে। কোন ফ্লোর? এই মুখে হাসি নিয়েই ভ্রু কুঁচকালো লুনিসা। প্রশ্ন করল, তাহলে এখানে কি করছেন? মেনজি সৌজন্যমূলক হেসে জবাব দিল, কাউন্টারে যাচ্ছিলাম, এবারে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই থামলাম। লুনিসা আশ্চর্য হলো। 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচতলায় যাচ্ছে। লুনিসাকে কিছু ভাবতে দেখে মেনজি জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে কেন আছো? কারো অপেক্ষা করছো? লুনিসা আড়ালে নিঃশ্বাস ফেলে মৃদু হাসে। না, এখনই চলে যাব। ঠিক আছে, আমি আসছি। মেনজি চলে গেল। লুনিসা ঠোঁট গোল করে শ্বাস ফেলে পা বাড়ালো নিজের রুমের দিকে। নিজের রুমের কাছে আসতেই দেখতে পায় লিফটায় থাকা সেই ছেলেটি রিদম ও জনের রুমের সামনে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। সব থেকে বেশি অবাক হয় যখন শুনতে পায় ছেলেটি গভীর পুরুষালী কণ্ঠে বাংলা কথা। আপনা আপনি চোয়াল ঝুলে পড়ে লুনিসার। এই ছেলেটি কি তবে ম্যাক্স নাকি অর্ধেক বাঙালি অর্ধেক বিদেশি? এতটা সময় লুনিসা এক দৃষ্টিতে ছেলেটির পেছনের দিকে তাকিয়েছিল। ছেলেটি সামনের দিকে ঘোরার সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। ছেলেটির গাঢ় বাদামি রঙের স্বচ্ছ আখি পল্লব নিজের চোখের দিকে পড়তেই লুনিসা আকস্মিক ঘোরে পড়ে যায়। দিক বেদিক না দেখে মূর্তির ন্যায় তাকিয়ে থাকে অজানা ছেলেটির ঘোর লাগা চোখের দিকে। বিষয়টা বুঝতে পেরে সামনে থাকা ছেলেটি ভ্রু কুঁচকে চোখ সরিয়ে নিল। তার চোখে বিরক্ততার ছাপ। লুনিসা আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে একসাথে দেখে কথা আটকে গেল রিদমের। শুকনো ঢোক গিলে দুজনের দিকে তাকাতাকি করছে সে। রিদমের কণ্ঠস্বর কানে আসতেই গভীর মুখভাব নিয়ে পেছনে তাকালো ছেলেটি। সঙ্গে সঙ্গে লুনিসার ঘোর কেটে গেল। সেও পেছনে তাকালো। রিদমকে হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে থাকতে দেখে লুনিসা ফট করে মনে পড়ে গেল আজ ওরা ওকে আনতে যায়নি এই কথাটা। রাগি রাগি মুখ করে এগিয়ে গেল রিদমের দিকে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোরা কোথায় ছিলি? হ্যাঁ, জানিস কতটা সময় অপেক্ষা করেছি আমি? রিদম জোরপূর্বক হেসে লুনিসার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকে শুকনো ঢোক গেল। আমতা আমতা করে বলে, তোকে তো কল করেছিলাম, দেখ জনের মা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে, তাই জন চলে গেছে। আর এ নাও
আমি তো তোকে অনেকবার কল করেছি, কিন্তু তোর ফোন তো বন্ধ ছিল। লুনিসা দমে গেল। সত্যি তো তার ফোন বন্ধ ছিল। আর জনের মায়ের সাথে এই দুর্ঘটনা, ব্যাগ থেকে চাবি বের করতে করতে বলল। তার মানে এখন থেকে আমাকে একাই থাকতে হবে? লুনিসা বিরক্ত নিয়ে নিজের দরজা খুলে ভেতরে চলে গেল। লুনিসার যাওয়ার দিকে এক পলক তাকালো ছেলেটি। পরবর্তীতে আবার পকেটে হাত গুজে রিদমের দিকে তাকালো। গম্ভীর গলায় বলে উঠল। দরজা খোলো। রিদম মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস কৃষাণ কিছু বলেনি। আর যাই হোক, কৃষাণের নজরের কালারের পড়তে চায় না রিদম দ্রুত দরজা খুলে দিল। কৃষাণ কোনো কিছু না বলে সরাসরি রুমে চলে গেল। কৃষাণের বেশভূষা দেখে কে বলবে এই ছেলে এইমাত্র আমেরিকা থেকে চীনে এসেছে, অথচ তার কাছে হেডফোন ছাড়া কিছুই নেই। রিদম কোমরে হাত দিয়ে বিড়বিড় করল। আমার কপালটাই খারাপ, কোথাও শান্তি নেই। কথা শেষ করে নিজেও চলে গেল রুমে। দ্বিতীয় কেবিনেই এখন তাকে থাকতে হবে, কারণ প্রথম কেবিন তো এখন স্বয়ং তাহসিন কৃষাণের। বিরক্ত নিয়ে নিজের কেবিনে চলে গেল রিদম। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ, হাতে ক্যামেল প্যান্টের সিগারেট, দৃষ্টি অন্ধকার আচ্ছন্ন আকাশের দিকে। গম্ভীর মুখে ভাবনায় ডুবে আছে। কৃষাণের বারান্দার পাশের বারান্দাটা লুনিসার। কৃষাণ একবার তার দিকে তাকিয়ে সিগারেটের বাকি অংশ ডাস্টবিনে ফেলে ঘরে চলে আসলো। কালো হুডি জড়িয়ে নিজের শহর থেকে কিছুটা দূরে শহরে খোলা রাস্তায় হেঁটে চলছে টমাস। অধরে শুভ্র হাসি, দুহাত পকেটে গুজে গুনগুন করে হাসছে সে। আজ তার মন মেজাজ এত খুশি হওয়ার কারণ কি? কিছুটা সামনে গিয়ে থামলো টমাস। একটি মেয়ে রাস্তায় বসে আছে। দূর থেকে আবসা আলোয় মেয়েটিকে এভাবে বসে থাকতে দেখে টমাস মেয়েটির কাছে গেল। দেখলো মেয়েটি পা চেপে কান্না করছে। টমাস খেয়াল করলো মেয়েটির পায়ের হাঁটু থেকে রক্ত গড়িয়ে পড়ছে। টমাসের করুণা হলো বুঝি। টমাস মুখখানা ছোট করে প্রশ্ন করল, কি হয়েছে তোমার পায়ে? মেয়েটি এতক্ষণ মাথা নিচু করেছিল। মাথা উঁচু করতেই মেয়েটির বাচ্চা বাচ্চা মুখটি চোখে পড়ল টমাসের। তবে তার আগে চোখ পড়ল মেয়েটির কালো কুচকুচের রঙের চোখ দুটি। অজানা খুশিতে হাসি ফুটে উঠল টমাসের অধরে। হয়তো মস্তিষ্কে থাকা নোংরা পরিকল্পনা সাজাতে লাগলো। মেয়েটি ভাঙ্গা গলায় জবাব দিল, আমি না রাস্তায় পড়ে গিয়েছিলাম, অনেক ব্যথা পেয়েছি। টমাস ভ্রু কুঁচকালো। মেয়েটার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে মেয়েটি মানসিকভাবে অসুস্থ। টমাসের মুখশ্রী অজানা কারণেই শান্ত হয়। তোমার বাসা কোথায়? মেয়েটি ঠোঁট উল্টে মাথা নেড়ে বলে, আমার বাসা নেই, আমি তো মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছি। ওরা না প্রতিদিন আমাকে এত এত ওষুধ দেয়, কারেন্টের শক দেয়, আর বলে আমি নাকি পাগল। এতক্ষণে টোমাস বুঝতে পারলো তার ধারণা সত্যি। টোমাস আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। তার বুঝি মায়া হচ্ছে। তার মতো মানুষের আবার মায়া হয়। টোমাস এইভাবে কিছু সময় দাঁড়িয়ে রইল। কি যেন ভাবছে সে। কি আর ভাববে? হয়তো পরিকল্পনা সাজাচ্ছে নতুন বন্ধুকে নিজের অ্যাকুয়ান্স ওয়ার্ল্ডে আনার জন্য। আমার সাথে যাবে? মেয়েটির চোখ চকচক করে উঠে হাসি মুখে বলে, আমাকে কিন্তু চকলেট দিতে হবে। টোমাস মৃদু হাসে। আচ্ছা, তোমার নাম? লিয়াজং। তোমার? টোমাস কিছু সময় চুপ রইল, অতঃপর উত্তর দিল, টমাস। টোমাস মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে। এই মুখটা তার খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছে না। অস্থির বোধ হচ্ছে তার। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো টোমাস। সাথে সাথে কল রিসিভ হলো। রিজেন্ট বেজিং এর সামনে এসো। এটুকু বলেই কল কেটে দিল। মিনিট পাঁচেকের মধ্যেই একটি কালো গাড়ি এসে থামলো টোমাসের সামনে। গাড়ি থেকে বের হলো কালো টি শার্ট পরিহিত এক মেয়ে। টোমাসের সামনে এসে মাথা নিচু করেই টোমাস মেয়েটিকে লিয়াকে দেখিয়ে বলে, ওকে আমার প্যালেসে নিয়ে যাও নিয়াম। আমি আসার আগ পর্যন্ত ওর সব দিক খেয়াল রাখবে। লিয়াম? হ্যাঁ, সেই লিয়াম যে কিনা লুনিসাদের বন্ধু। টোমাসকে চলে যেতে দেখে লিয়া ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি ওর সাথে কেন যাব? আমি তো তোমার সাথে যাব। টমাস থামলো। আজ তার অদ্ভুত লাগছে। অতীতের পাতাগুলো আবার সামনে চলে আসছে, কিন্তু কেন? টমাস জিভ দিয়ে ঠোঁট ভিজে বসে থাকা লিয়ার দিকে তাকালো। আমার কিছু কাজ আছে, আপাতত তুমি নিয়ামের সাথে থাকো।
আর এক মুহূর্ত দাঁড়ালো না টোমাস। কি হচ্ছে এসব? সে কি করে এমন অস্থির হচ্ছে? কেন রাগ হচ্ছে টোমাসের? প্রচণ্ড রাগ হচ্ছে। মস্তিষ্কের আবসা সাদা কালো স্মৃতিগুলো যন্ত্রণা দিচ্ছে তাকে। মাথা চেপে ধরে রাস্তায় বসে পড়ল টোমাস। উদ্ভ্রান্তের ন্যায় নিজের চুল টেনে ধরছে, চেঁচিয়ে বলে, স্মৃতি স্মৃতি স্মৃতি, এই সাদা কালো আবসা স্মৃতির শহর থেকে মুক্তি দিন আমাকে। যতদিন টমাস বেঁচে আছে ততদিন পর্যন্ত আমি আমার নেশায় ডুবে থাকবো। আর পিছুটার নেই, তবে কিচ্ছু নেই। টোমাস হিংস্র বাঘের ন্যায় এদিকে ওদিকে তাকাচ্ছে। নিজের হাত বিচরণ করছে নিজের শরীরে। পাগলের মতো বিড়বিড় করতে করতে পকেট থেকে ঔষধের শিশি বের করলো। কাপা কাপা হাতে নিয়ে ঔষধ মুখে নিল। টমাস খারাপ না, টমাস নিঃস্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে লুনিসা। আজকে তার ঘুম ছুটছে না। কি একটা অবস্থা! ওইদিকে সুনি গাড়ি নিয়ে চলে এসেছে। অবশেষে বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে লিফটে উঠল। আজকেও গত রাতের মতো কৃষাণ লিফটে আসলো। আজকে তার পরনে ফর্মাল সাদা কালো শার্ট প্যান্ট। এতটা সময় মাথা নিচু করে ফোন স্ক্রল করছিল। তবে লুনিসা যে তার দিকে তাকিয়ে আছে তা ঠিকই বুঝতে পারল কৃষাণ। মাথা তুলে তাকিয়ে নিজের সামনে থাকা চুলগুলো ব্রাশ করে লুনিসার দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। কৃষাণের গম্ভীর কণ্ঠ ভেসে এলো লুনিসার কানে। What's your problem? Why are you observing like this? লুনিসা ভরকে গেল। কি করছিল সে? সে তো নিজেও জানে না সে কেন তার দিকে তাকিয়েছিল। দ্রুত চোখ সরিয়ে নেয়। কৃষাণ নিজের মাস্কটা ঠিক করে আবার ফোনের দিকে মনোযোগ দিল। লিফট খুলতেই কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল কৃষাণ। লুনিসা বিড়বিড় করে একটি বাক্য আওড়ালো। Where does this guy's attitude come from? Who knows? এমন সময় লুনিসার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পাপার নাম্বার। বের হতে হতে রিসিভ করলো। তবে ওপাশ থেকে ভেসে আসলো এক বাচ্চা ছেলের কণ্ঠ। নিমিষেই হাসি ফুটে উঠল লুনিসার অধর জোড়ায়। কেমন আছো কেনিত? ক্যানিথও হাসি মুখে জবাব দেয়। অনেক ভালো। তুমি কেমন আছো আপু? তুমি আমাকে মিস করছো না? একটিবারও তো কল করলে না। লুনিসার হাসি মুখটা গায়েব হয়ে যায়। কৃত্রিম হেসে বলে, কাজে ব্যস্ত আছি সোনা। পড়াশোনা কেমন চলছে তোমার? ক্যানিথ মুখ গমরা করে জবাব দিল, এই পড়াশোনা মোটেও ভালো লাগে না আমার। জানো, আজ আমার পরীক্ষায় রেজাল্ট দিয়েছে। আমি এবার 4র্থ শ্রেণীতে উঠবো। ক্যানিথের সাথে কথা বলতে বলতে লুনিসা কখন যে বাইরে চলে এসেছে নিজেও খেয়াল নেই। পার্কিং এরিয়ার সামনে আসতেই নিজের হাতে টান পড়ে লুনিসার। সাথে সাথে আছড়ে পড়ে কারো প্রশস্ত পুরুষালীর বুকে। হাত থেকে পড়ে যায় ফোনটা। মাথা তুলে তাকাতেই দেখে একটি সুদর্শন ছেলের রাগান্বিত মুখশ্রী। পারফিউমের ঘ্রাণটা নাকে বাজতেই বুঝতে পারল এটা সেই ছেলে। মুহূর্তেই মুখ হা হয়ে যায় লুনিসার। ছেলেটা তো তার কল্পনার থেকেও মারাত্মক সুদর্শন। আর এই রাগান্বিত তীক্ষ্ণ মুখশ্রী আরও বেশি আকর্ষণ করছে। কৃষাণ লুনিসার বাহু চেপে তার সামনে দাঁড় করায়। যেতে থাকা গাড়িটার দিকে তাকিয়ে থাকে। অতঃপর লুনিসার দিকে ক্ষিপ্ত অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, চোখে হোটেলে ডেকে এসছো নাকি? মানুষ নিজের ব্যাপারে এতটা কেয়ারলেস কি করে হতে পারে? এখনো তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। লুনিসার দৃষ্টি মনোযোগ ছিল কৃষাণের দিকে। তার বলা কথাগুলো তার কর্ণ গহ্বর পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে। কৃষাণ এবার বিরক্ত হলো। এই মেয়ে এতটা অদ্ভুত কেন? লুনিসার বাহু ছেড়ে নিজের কথার চেপে ধরল। মুহূর্তের মাঝেই তার শুভ্র মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। কৃষাণ নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিচে পড়ে থাকা লুনিসার ফোনটা তুলে, অবশ্য এই মুহূর্তে এই ফোনের অবস্থা ভাঙ্গা আয়নার মতো। আর একটু হলে তো এই ফোনের জায়গায় লুনিসা থাকতো। মাথায় জ্বলতে থাকা আগুন ধপ করে আবার জ্বলে উঠল। লুনিসার হাতে ফোনটি দিয়ে গটগট করে সামনের দিকে যেতে লাগলো কৃষাণ। এত সময় লুনিসার ঘোর কেটে গেছে। সে দ্রুত দৌড়ে গিয়ে কৃষাণের সামনে দাঁড়ায়। মিস্টার? কৃষাণ হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, তাই সিন্থ্রেশন। কৃষাণ মনে মনে বিড়বিড় করল। লুনিসার নামটা সুন্দর। কৃতজ্ঞতার সহিত বলল, আমি লুনিসা স্বার্থী। লুনিসা ভ্রু কুঁচকালো। এই লোকটা তার নাম জানলো কি করে? আপনি আমার নাম জানলেন কি করে? কৃষাণ ভারী গলায় জবাব দেয়,
জনপ্রিয় মডেল বলে কথা, নাম জানাটা অস্বাভাবিক কিছু না। কথাটা ঠিক, তবে লুনিসার কাছে বিশ্বাসযোগ্য লাগলো না। নিজের কৌতূহল দমিয়ে রেখে কৃষাণের দিকে মাথা তুলে তাকালো। ছেলেটা অনেক লম্বা, কম হলেও 5 ফুট 11 কিংবা 6 ফুট। থ্যাঙ্কস ফর হেল্পিং মি। কৃষাণ গম্ভীর গলায় বলল। নো নিড। লুনিসা তবদা খেয়ে তাকিয়ে থাকে। কৃষাণ নিজের সানগ্লাস পরে আবার হাঁটার জন্য পা বাড়াতেই লুনিসা বলে ওঠে, সো হোয়াট ডু ইউ নিড? কৃষাণ এক লোক পিছনে তাকায়, তার হাত দুটো পকেটে গুজে রাখা। A breathless long kiss. Can you give it? If not, you can live. কিষানের মুখে এহেন কথা শুনে লুনিসার চোয়াল ঝুলে পড়ে। তাকিয়ে থাকে কিংকর্তব্য বিমূঢ় ন্যায় কৃষানের যাওয়ার দিকে। মুখ কুঁচকে বলে, এই লোকটা তো ভারী অসভ্য। ছে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে টমাসের মার্সিডিজ গাড়ি। চোখে কালো ফ্রেমের চশমা, দৃষ্টি জানালার বাহিরে। কিছুক্ষণ আগেই লুনিসার গাড়িটি বেরিয়ে গেল তার গন্তব্যের দিকে। টমাস বাঁকা হাসল। আজ বেঁচে গেলে মিস লুনিসা স্বার্থী, কিন্তু রোজ রোজ তোমাকে কে বাঁচাবে বলো তো? ফোনটা বেজে উঠল টমাসের। নিয়ামের ফোন। বিরক্ত নিয়ে রিসিভ করলো টমাস। কি হয়েছে? ওপাশ থেকে লিয়ামের গলা না পেয়ে ভেসে আসলো লিয়ার আওয়াজ। ভ্রু কুঁচকালো টমাস। ভাইয়া তুমি আসবে না? ভাইয়া? এই মেয়ে তাকে ভাইয়া বলল। সাথে সাথেই ফোন ফেলে নিজের কান চেপে ধরল টমাস। এই শব্দটা তার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। বারবার হাত দিয়ে ঠোঁট মুছছে, ঘাড়ে চাপ দিচ্ছে। এই একটা শব্দ কি এমন আছে যা টমাসকে এভাবে অস্বস্তিতে ফেলে দিল? টমাস দ্রুত পকেট থেকে ঔষধ বের করে মুখে দিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দাও। টমাসের কথা মতো ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। টমাস চোখ বন্ধ রেখেই বারবার ঘাড় কাত করছে। না, ওই মেয়েকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। মনে মনে বিড়বিড় করলো টমাস। লিয়া, তুমি নিজেই নিজের মৃত্যু ঘনিয়ে আনছো। পরে কিন্তু টমাসের দোষ দিতে পারবে না বলে দিচ্ছি। টমাস মোটেও এমন কাউকে পছন্দ করে না যে তাকে উত্তেজিত করে তোলে। তুমি বারবার আমার ভিতরে থাকা অতীতের সত্তাকে জাগিয়ে তুলছো। অন্যায় করছো তুমি, এর শাস্তি তো পেতেই হবে। স্টুডিওতে এসে কাজে লেগে পড়েছে লুনিসা। মানতে হবে শিউ অ্যান্ড সাইনের ড্রেসগুলো মারাত্মক রকমের সুন্দর, সাথে কালার কম্বিনেশন। সব স্টাফের শেষের দিকে মেকআপ রুম থেকে বের হতে যাবে, তখনই সেখানে প্রবেশ করে এরিক। এরিককে দেখে লুনিসা ভ্রু কুঁচকায়। এই সময় তার এখানে থাকার কথা না। এরিক লুনিসার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। লুনিসার এই বিষয়টি মোটেও ভালো লাগলো না। সে এদিকে ওদিকে তাকাতে লাগলো। ইউ লুকিং সো প্রিটি লুনিসা। সে যাই হোক, তুমি কিন্তু উত্তর দিলে না। লুনিসা তাকায় এরিকের দিকে। উত্তর? কিসের উত্তর? একটা সময় এরিকের প্রতি আকৃষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু যেদিন থেকে এরিকের আসল রূপ সামনে এসেছে সেদিন থেকে তা ঘৃণায় পরিণত হয়েছে। বাইরে ভালো সাদাসিধা দেখতে মানুষটার মন নোংরা। প্রতিদিন মেয়ে নিয়ে ক্লাবে বারে যাওয়া নতুন কিছু না। কলেজ থাকতে জেনেছিল এসব। তাদের এক ব্যাচ সিনিয়রের সাথে সিক্রেট রিলেশনশিপে ছিল এরিক, তবে তা ছিল শুধু স্বার্থের জন্য। মেয়েটাকে ব্যবহার করা শেষ হলে ব্রেকআপ করে চলে যায় এরিক। আর ভাগ্যবশত সেই মেয়েটি ছিল লুনিসার রুমমেট। মেয়েটি এরিককে পাগলের মতো ভালোবেসে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছিল। শেষে এত কিছু না সহ্য করতে পেরে মেয়েটা আত্মহত্যা করে। সেই খবর কি এরিক রাখে? এখন চাইছে তাকে ফাঁসাতে। মনে মনে হাসল লুনিসা। কাজের ক্ষেত্রে এখানে আসা, এরিকের সাথে কথা বলা, এর থেকে বেশি আর কোনো সম্পর্ক তাদের মধ্যে হবে না। অন্তত এমন মানসিকতার লোকদের সাথে তো নাই। তুমি কি রাজি? লুনিসা এরিকের চোখের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, আমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না মিস্টার এরিক। আমাদের মাঝে কাজ ব্যতীত অন্য কোনো সম্পর্ক হোক, সেটা আমি চাই না। লুনিসা পাশ কাটিয়ে বেরিয়ে যায় মেকআপ ইউনিট থেকে। এরিক সেখানে দাঁড়িয়ে থেকে বাঁকা হাসে। নজর যখন পড়েছে, টেস্ট তো করবই। মানলে ভালো, না মানলে জোর করে। আই লাইক ইউর বডি বেবি ডল। ঠোঁট কামড়ে হাসে এরিক, সাথে ভ্রু কাটা দাগে হাত রাখল। সুন্দরীরা যেমন ভাগ্যবতী তেমনই অভিশপ্ত। সো স্যাড।
একই গাড়িতে বসে আছে লুলিসা আর মিনজি। আগে যদি জানতো শিউ অ্যান্ড শাইনের সিও এরিক চান তবে সে রাজি হতো না। একজন মেয়ে যে কারো কুদৃষ্টি বুঝতে পারে, এরিকের চোখে লুলিসা লালসা দেখতে পেয়েছে। এখন তো এনাও নেই, আর হৃদমেরও তো খোঁজ খবর পাওয়া যায় না। কিচ্ছু ভালো লাগছে না তার। কি ভাবছো? মিনজির ছোড়া প্রশ্ন মাথা ঘুরিয়ে তাকায় লুনিসা, কৃত্রিম হেসে বলে, তেমন কিছু না, কাজ নিয়ে একটু চাপে আছি। মিনজি মৃদু হাসল। এত চিন্তা করে লাভ নেই লুনিসা, আর তো কয়েকদিন, সামনের সপ্তাহেই তো লঞ্চ ইভেন্ট। লুনিসা জবাব দেয় না, বিনিময়ে মৃদু হাসে। আমি হোটেলে যাব না, আমাকে সামনেই নামিয়ে দিন। কোথায় যাবে? একটু কাজ আছে। মিনজি কথা বলে না, ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে নামিয়ে দেয় লুনিসাকে। লুনিসা ধন্যবাদ জানিয়ে চলে আসে। মিনজিও বিদায় জানায়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, আস্তে আস্তে আলো ছড়াচ্ছে। আজ হঠাৎ করে নিজের মায়ের কথা খুব মনে পড়ছে লুনিসার। তাচ্ছিল্য হাসে সে, মনে মনে বিড়বিড় করে, চলে যাওয়ার আগে আমাকেও নিয়ে যেতে। আমার তো সব থেকেও কেউ নেই। তুমি কি দেখছো না আমি ভালো নেই? আমার সুখ শান্তি নিজের বলতে কিছুই নেই। আনমনে হাসছে লুনিসা। কি হবে এত আফসোস করে? জীবন তাকে এমন জায়গায় দাঁড় করাবে সে কি ভেবেছিল? দীর্ঘশ্বাস ফেলল লুনিসা। হঠাৎ মনে হলো তার পেছনে কেউ আসছে। চট করে পেছনে তাকালো, না কেউ তো নেই। হয়তো এত এত চিন্তা ভাবনায় সে উল্টাপাল্টা ভাবছে। এই ভেবে আবার হাঁটা ধরল। একটু শপিং মলে গিয়ে ফোন কিনতে হবে। চলে গেল। সকালে ফোনের যে অবস্থা হয়েছে ওটা আর ঠিক হবে না। অতপর ভাবনা অনুযায়ী একটি ফোন কিনে বেরিয়ে আসে লুনিসা। আজ কেন যেন একটু বেশি অস্বস্তি লাগছে। কিন্তু কেন? হঠাৎ পেছন থেকে নিয়াম দৌড়ে এসে থামলো লুনিসার সামনে। লুনিসা নিয়ামকে দেখে মুস্কি হাসল। তুই এখানে? নিয়ামের চোখের মুখে অস্থিরতা। নিয়াম এদিকে ওদিকে তাকিয়ে চট করে একটি চিরকুট লুনিসার হাতে দিয়ে বলল, হোটেলে চলে যা নিশা, তোর জন্য এই শহর সেফ না। লুনিসা ভ্রু কুঁচকায়, তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাথায় হুডি চাপিয়ে দৌড়ে চলে গেল নিয়াম। লুনিসা পিছু ডাকতে গিয়েও থেমে গেল, তাকালো হাতের চিরকুটটার দিকে। ঠিক সেই মুহূর্তে নিজের কাঁধে কারো স্পর্শ অনুভব করে লুনিসা। আতকে জমে যায় তার শরীর। ভীতি নিয়ে পেছনে তাকাতেই দেখে হৃদম। স্বস্তির নিঃশ্বাস ফেলল লুনিসা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? লুনিসা এক মুহূর্ত চিরকুটের দিকে তাকিয়ে হাত পেছনে লুকিয়ে ফেলল। মৃদু হেসে বলল, ফোন কিনতে গিয়েছিলাম, মাত্রই বের হলাম। হৃদম পেছনে তাকিয়ে বলে, হোটেলে যাবি তো, চল গাড়িতে। লুনিসা কপাল কুঁচকালো। ওটা কার বাড়ি? তাইসিন ক্রিয়েশনের। হৃদমের কথায় গত রাতের কথা মনে পড়ে গেল লুনিসার। কৃষাণ হৃদমের রুমের সামনে ছিল। ওনার সাথে তোর সম্পর্ক কি? হৃদম হকচকিয়ে যায়, মাথা চুলকে বলে, উনি 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 তো আমার ভাই, চল এখন। লুনিসা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে, প্রশ্ন করে, কেমন ভাই? হৃদম পড়ে গেল ফেসাদে। এখন কি বলবে? আমার মায়ের বান্ধবীর ছেলে এখানে ঘুরতে এসেছে, আর জনসন চলে যাবে বলে আমি তাকে আমার সাথে থাকতে বলি। লুনিসা কিছু বলল না। হৃদম এগিয়ে গেল গাড়ির দিকে। লুনিসাও এগিয়ে গেল। হৃদম ড্রাইভারের পাশের সিটে বসলো। লুনিসাকে পেছনে বসতে বলল। লুনিসা গাড়ির দরজা খুলতেই দেখতে পায় কৃষাণ সোজা হয়ে বসে আছে, দৃষ্টি সামনের লুকিং গ্লাসের দিকে। লুনিসা উঠে বসলো। সাথে সাথে গাড়ি স্টার্ট হলো। কৃষাণ একেবারের জন্য লুনিসার দিকে তাকায়নি। এমন একটা ভাব করছে যেন সে তাকে চেনেই না। এইদিকে লুনিসার প্রচুর ঘুম পাচ্ছে। নিজের চোখ খুলে রাখা দুষ্কর হয়ে পড়েছে। পথটাও অনেক বাকি। কি করবে বুঝতে পারছে না লুনিসা। ঘুম কি আর জায়গা মানে? কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। নিজের কাঁধে ভারী কিছু অস্থির অনুভব করতেই কৃষাণ চোখ ঘুরিয়ে লুনিসার দিকে তাকায়। আড়ালে ফিসেল হাসে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, গাড়ি থামান। মাঝপথে গাড়ি থামালো কারণ খুঁজে পেল না হৃদম। তবে ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে। গম্ভীর গলায় হৃদমকে বলল, হাইওয়েতে ক্যাফেতে গিয়ে দুজনে চা কফি খেয়ে আসো। হৃদম হতভম্বের ন্যায় পেছনে তাকায়। গাড়িতে থাকা মৃদু নীল রঙের আলোতে কৃষাণের কাঁধে লুনিসার মাথা দেখে বিরক্তির শ্বাস ফেলে। তারপর দুজনেই নেমে যায়। পুরো গাড়িতে এখন শুধু লুনিসা আর কৃষাণ। কৃষাণ নিজের পকেট থেকে নিজের ফোনটা বের করলো।
হোম স্ক্রিনে অল্প বয়সী এক রমণীর ঘুমন্ত ছবি। সেই রমণী আর কেউ নয়, স্বয়ং 15 বছর বয়সী লুনিসা সার্থী। ঠিক 6 বছর আগে অজান্তেই যেমন কৃষাণের কাঁধে মাথা রেখেছিল, আজও তেমন। সেবার যেমন ঘুমন্ত মুখশ্রী ক্যামেরায় বন্দি করেছিল, আজও তাই করল। লাইক দেজা ভু। আনমনে হাসলো কৃষাণ, আলতো করে স্পর্শ করলো লুনিসার গাল। লুনিসের স্বার্থে খুব বড় হয়ে গেছে তুমি। এখন তো তোমাকে নিজের গড়ে যায়। 6 বছর আগে তুমি যদি আমার কাঁধে মাথা না রাখতে, তাহলে 24 বছর বয়সী তাইসান ত্রিশান 15 বছর বয়সী লুনিসের স্বার্থের প্রতি আকৃষ্ট হতো না, আর না এই আকর্ষণ আসক্তিতে পরিণত হতো। আজ দ্বিতীয়বার ভুল করলে আঞ্চল। ভাবতেই অবাক লাগে, নিজের থেকে গুনে গুনে 6 বছরের ছোট মেয়ের জন্য এই 6টি বছর ছটফট করেছে। দূরে থেকেছে সব কিছু থেকে। কাছে থাকলে যে তার বিষাক্ত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারত না, ঠিক যেমন এখন পারছে না। নিজের অবাধ্য অনুভূতিগুলো ছুঁয়ে দিতে চাইছে তার এঞ্জেলের ছোট চিকন অধৈর্যরা। বাঁকা হাসলো কৃষাণ। কি আছে এই মেয়ের মাঝে? 6টি বছর ছটফট করে কাটিয়েছে সে শুধু এই মেয়ের জন্য। নিজের কঠিন এলোমেলো অস্বাভাবিক একাকী জীবনে লিখে ফেলেছেন একটি নাম, লুনিসা সার্থী। তখন তো ছোট বলে আড়ালে চুপটি করে আগলে রেখেছে ছোট অ্যাঞ্জেলকে, তার ছোট অ্যাঞ্জেলকে। তবে এখন তো সে ছোট নেই, যথেষ্ট বড় হয়েছে সে। এবার তো সময় তাকে বন্দি করার। উঠতে তো দিল তার অ্যাঞ্জেলকে। এবার তাকে আর একান্ত ব্যক্তিগত আকাশে বন্দি করার সময় চলে এসেছে। সেখানে তার অ্যাঞ্জেল ডানা মেলে উড়বে, শুধু তার আকাশে, শুধু তার। You are my personal angel. You will soar in my vast sky. You will soar in my vast sky. Before and after you, there is no one but me. We were made for each other. You're solely mine. I'm addicted to you, little angel. You're the bright chapter of my dark book. How can I let you go like this? The only release from this Darshan Trishan's crush will be death. If I ever imagined you, you're my infatuation. মধ্যরাত মাথায় হুডি চেপে রিজেন্ট হোটেল থেকে বের হচ্ছে এক ছেলে। গেট থেকে বের হতেই হুডিটা খুলে বাঁকা হাসে। ছেলেটা আর কেউই না, স্বয়ং টোমাস। সাথে সাথে কালো গাড়ি এসে থামলো টোমাসের সামনে। ভেতরে নিয়াম আর ড্রাইভার বসা। দ্রুত গাড়িতে চেপে বসলো। নিয়ামের দিকে তাকিয়ে বলল, প্রস্তুত? নিয়াম মাথা নাড়ল, যার মানে সব ঠিক। গাড়ি চলতে লাগলো অজানা গন্তব্যে। চলে আসলো জঙ্গলের মাঝ বরাবর নিজের বাড়িতে। গাড়ি থেকে নেমে হাতের ইশারায় নিয়ামকে চলে যেতে বলল। নিজে প্রবেশ করলো তার রাজত্বে। অপারেশন থিয়েটারের সামনে এসে অ্যাপ্রন পরে নিল। সাদা রঙের অ্যাপ্রন, যা কিছু সময় পর কারোর রক্তের রঙে রঞ্জিত হবে। বেডে হাত পা অবস্থায় ছটফট করছে অল্প বয়সী এক মেয়ে। বয়স 16-17 এমন হবে। রোগা পাতলা দেহ নিয়ে বাঁচার জন্য ছটফট করছে। চুচু মায়া হলো টমের। ট্রে থেকে এক্সপ্লেন হাতে নিল। মেয়েটার চোখের দিকে তাকে মুচকি হাসল। ভয় করছে? ভয়ের কিচ্ছু নেই বন্ধু। তোমাকে তোমার বন্ধুদের কাছে পাঠাবো বলেই তো এখানে এসেছি। যাক, এবার তোমার বাদামি চোখ আমাকে দাও, না হলে আমি রাগ করব। টমাস রেগে গেলে কিন্তু। বাচ্চাদের মতো হাসছে টমাস। মেয়েটা গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কাঁদছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। তাতে কি, টমাস তো তাকে সুযোগ দেবে না। স্ক্লে পেন চালায় চোখে। মেয়েটার ছটফটানি, সে কি নির্মম দৃশ্য। একে একে চামড়া ভেদ করে টিস্যুগুলো বিচ্ছিন্ন হলো। অনবরত রক্তক্ষরণের কারণে মেয়েটি জ্ঞান হারালো। তাতে টমাসের কি, সে তার কাজ করছে। বাদামি চোখ দুটি যত্ন সহকারে উঠিয়ে কাচের ট্রেতে রাখলো। মেয়েটা এখন বেঁচে আছে, তবে তা বেশিক্ষণের জন্য নয়। মেয়েটির উন্মুক্ত শরীরের মাঝে বারবার স্কেপেন দিয়ে একটি টান দিল। গলার রগটা কেটে ফেলতেই মেয়েটা কাঁপতে কাঁপতে মেয়েটার নিস্তেজ হয়ে পড়ল। টমাস রক্তমাখা হাতের মাঝে গালে ভর দিয়ে ঠোঁট উল্টে বলল, বেশি কষ্ট হলো বুঝি? তোমার জন্য স্বর্গের টিকিট কেটে দিলাম। এর জন্য এটুকু কষ্ট কিছুই না, তাই না? থাক, ধন্যবাদ দিতে হবে না। এরকম উপকার আমি মাঝে মাঝেই করে থাকি। সোজা হয়ে দাঁড়ালো টমাস। মেয়েটির নিথর দেহ সব রক্ত গড়িয়ে জমা হলো নিচের রাখা কাচের পাত্রে।
টোমাস একটি চাকু দিয়ে মেয়েটার শরীর থেকে চামড়া আলাদা করলো। অতঃপর দেহটি নিচে ফেলে সেফের ছুরি দ্বারা মেয়েটির মাথা আলাদা করে ফেললো। প্রাণহীন দেহের গোপন অঙ্গের মাঝ বরাবর আঘাত করলো। গোটা শরীরটাকে আস্তে আস্তে শত ভাগে ভাগ করে ফেললো। টোমাসের অধরে মিষ্টি হাসি বিরাজমান। আজ আবারও পেট ভরে নিজের প্রিয় খাবার খেতে পারবে। সাদা অ্যাপ্রনটা কি এখন সাদা আছে? সেটা তো রঙিন হয়ে আছে। টোমাস শ্বাস টেনে রক্তের ঘ্রাণ নেয়, সাথে হৃৎপিণ্ডটার কামড় বসায়। মানুষ কি এমন করতে পারে? মানব লোকে কেউ অমর না, কেউ কষ্ট করে বেঁচে থাকে লাভ কি? এর থেকে তুমি মরে যাওয়ায় যদি কারো ভালো থাকার কারণ হয়, তবে মরে যাওয়াই শ্রেয়। সৃষ্টিকর্তা এই মেয়েটাকে স্বর্গ দান করুন। প্রতিবার নিয়ম করে সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করে টোমাস। নিকৃষ্ট মন নিয়ে করা প্রার্থনা। আরেকবার কামড় বসায়। টোমাসের পুরো মুখ রক্তে ছড়িয়ে আছে। বারবার অ্যাপ্রনটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে সে। শব্দ করে হেসে তাকালো সামনের দিকে। বাঁকা হেসে বলে, তোমার কাছে কোনো সুন্দর চোখের মেয়ের সন্ধান আছে? থাকলে আমাকে বলতে পারো, আমি তাকে স্বর্গে পাঠানোর চেষ্টা করব। তুই খুব শীঘ্রই এদেশ থেকে চলে যা, না হলে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে লুনিশা। প্লিজ চলে যা, আমাকে কিছু জিজ্ঞেস করিস না, তোর পায়ে পড়ে চলে যা। চিরকুটটা পরে থমথমে মুখে বসে আছে কৃষাণ, তার এক হাত স্টার্ডিংয়ে। গত রাতে নুনিসার হাতে চিরকুটটি দেখেছিল, সাথে পড়েও ছিল। বারবার এই লেখাগুলো মাথায় ঘুরছে তার। কে তার অ্যাঞ্জেলের ক্ষতি চায়? Who has that audacity to harm my angel? কিছু একটা ভেবে গাড়ি স্টার্ট দেয় কৃষাণ। এখনই তাকে যা করার করতে হবে। তার অ্যাঞ্জেলকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না সে। আজকে লুনিসার লাস্ট শুট, পরশু শো। শুটের মাঝে ব্রেক পেতেই এক কোণে গিয়ে বসলো লুনিসা। আজ মাথাটা যন্ত্রণা করছে আর ঘুম ঘুম পাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এমন সময় মিনজি এসে বসলো লুনিসার পাশের চেয়ারে। কোনো সমস্যা? তোমাকে দেখে অসুস্থ লাগছে। লুনিসা মাথা তুলে মিনজির দিকে তাকায়। জোরপূর্বক হাসি ফুটায় অধরে। না তেমন কিছু না, মাথাটা যন্ত্রণা করছে। এমন সময় একজোড়া স্টাফ এসে লুনিসা আর মিনজির সামনে ফ্রুট জুস এগিয়ে দেয়। মিনজি গ্রহণ করলেও লুনিসা নেয় না। সকালে এই ফ্রুট জুস খাওয়ার পর থেকেই মাথা কেমন করছে লুনিসার। সন্দেহ জাগলো তার, জুসে কিছু আছে নাকি। নিজের ভাবনায় নিজেই বলে, কি থাকবে, সবাই তো পান করছে, আমার একার কেন হবে? চলো, লাস্ট শুটের জন্য ডাক পড়ে গেছে। লুনিসা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে উঠে দাঁড়ালো। এই মুহূর্তে তাকে কাজটা শেষ করতে হবে। তারা আবার লেগে পড়ে কাজে। কাজ শেষ হতেই ম্যানেজার তাদের শো এর সময়সূচি থেকে শুরু করে সব কিছু বুঝিয়ে বলল, যাতে সেদিন ঠিক সময়ে তারা চলে আসে। লুনিসা আর মিনজি মাথা নাড়ল। লুনিসা ড্রেস চেঞ্জ করে ব্যাগটা কাঁধে নিল, চলে আসলো স্টুডিওর বাইরে। তার যাওয়ার দিকে এক পলক তাকালো মিনজি, তারপর নিজেও বডিগার্ডের সাথে গাড়িতে বসে পড়ল। লুনিসার মাথা প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। আজ সুনির সাথে আসার পর থেকে আর তাকে দেখেনি লুনিসা। মোবাইল বের করলো লুনিসা, দেখলো কোনো অচেনা নাম্বার থেকে সারাদিনে অসংখ্যবার কল এসেছে। ঝিম ধরা মাথা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কল ব্যাক করলো লুনিসা। সাথে সাথে ওপর পাশে থাকা ব্যক্তি কল রিসিভ করলো। লুনিসাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওপাশ থেকে ভেসে আসলো উত্তেজিত কণ্ঠস্বর, তুমি ঠিক আছো তো? তুমি কোথায় এখন? অ্যানসার মি, হোয়ার আর ইউ নাও? লুনিসা রাস্তার পাশেই বসে পড়ল। সে আর হাঁটতে পারছে না। ধরে আসা গলায় বলে, কে আপনি? লুনিসার গলার আওয়াজ শুনে কৃষাণ বুঝতে পেরে যায় লুনিসার সাথে কিছু হয়েছে। কৃষাণ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর এক হাত দিয়ে কানে ফোন চেপে রেখেছে। ওহ শিট, কোথায় তুমি লুনিসা? অ্যানসার মি। লুনিসা আশেপাশে তাকালো। আজ নতুন একটা স্টুডিওতে তাদের কাজ ছিল। সিজিংশান স্টুডিওর সামনে। কে পুরোটা বলার আগেই লুনিসার মুখ থেকে গঙ্গানির আওয়াজ কানে আসতেই গাড়ি থামিয়ে দেয় কৃষাণ। শরীরের প্রতিটি লোমকূশ দাঁড়িয়ে উঠেছে, হাত কাঁপছে, কপালও অস্বস্তির রগগুলো ফুলে উঠেছে চিন্তায়। লুনিসা, অ্যাঞ্জেল, ঠিক আছে তো তুমি? কথা বলছো না কেন? ও পাশ থেকে কোনো উত্তর আসলো না। কৃষাণ ফোনটা পাশের সিটে ফেলে নিজের মাথার চুল খামচে ধরে। কৃষাণ অনুভব করলো তার নাক বেয়ে কিছু গড়িয়ে পড়ে। সাথে সাথে গাড়িতে লাথি মারল। ড্যাম ইট,
এখনই হওয়ার ছিল। নিজের কাপা কাপা হাত দিয়ে ফোনটা পুনরায় হাতে নিল। কল করলো কারো নাম্বারে। শিজিংশন, স্টুডিওতে চলে আসো। এটুকু বলেই কল কেটে লুনিসার ঘড়িতে থাকা জিপিএস ট্র্যাক করে কৃষাণ শিজিংশানের আশেপাশেই আছে। এনজাইটির কারণে নিজের নাক থেকে গড়িয়ে পড়তে থাকা রক্ত মুছে নিয়ে ঘাড় বাঁকালো দুবার। তারপর ফুল স্পিডে গাড়ি ঘোরালো কৃষাণ। গতকাল চিরকুটটি পড়ার পর থেকেই চিন্তায় মশগুল ছিল কৃষাণ। তাই ছোট্ট জিপিএস ট্র্যাকটা লুনিসার অজান্তেই তার ঘড়িতে লাগিয়ে দিয়েছিল। একের পর এক গাড়ির টপকে কৃষাণের গাড়ি এগিয়ে চলছে। তার গাড়ির স্পিড দেখে পেছনে ফেলে আসা গাড়ির লোকগুলো তাকে পাগল বলতেও ভুলল না। তাতে কৃষাণের কি? এখন তাকে তার অ্যাঞ্জেলের কাছে যেতে হবে। অস্পষ্ট সুরে গুনগুন করছে টোমাস। তার পাশে বসা নিয়াম ও শুকায়। গুনগুন থামিয়ে টোমাস তাকালো নিয়ামের দিকে। অধরে তার ফিচেল হাসি। লুনিসা সার্থী তোমার পূর্ব পরিচিত? নিয়াম শুকনো ঢোক গিলল। আসলে হ্যাঁ বা না? নিয়াম মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ। টোমাস ক্রু হাসলো। এ তো ভালো সংবাদ। তাহলে আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমাকে আর কষ্ট করে ছক সাজাতে হবে না। লুডুর ছক্কা তো তোমাকে দিয়েই হাতাতে পারবো। বিষয়টা সহজ, বলো। নিয়াম জিভ দ্বারা ঠোঁট ভিজালো। মানে? টোমাস গম্ভীর মুখে তাকালো নিয়ামের দিকে। গম্ভীর গলায় বলে, মনে হচ্ছে লুনিসা সার্থীকে তুমি নিয়ে আসবে। দায়িত্ব তোমার হাতে। তোমার জন্য এটা সহজ হবে। নিয়াম দ্রুত মাথা নাড়ায়। বস প্লিজ না, বস লুনিশাকে ছেড়ে দিন প্লিজ। মেয়েটা সারা জীবন কষ্ট পেয়ে আসছে ওর সাথে। টোমাস অবাক হয়ে হাসলো। আগে বলবে না লুনিসা কষ্টে ছিল? তাহলে তো ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এই পৃথিবী ওর জন্য না, ওর জন্য স্বর্গ দরকার। নিয়াম হাত জোর করে টোমাসকে বলে। বস প্লিজ। টোমাস উচ্চস্বরে হাসে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায়। ভুলে যাচ্ছ তোমার মায়ের চিকিৎসা কে করাচ্ছে? আচ্ছা কেমন হবে বলো তো যদি আমি তোমার মায়ের চিকিৎসা বন্ধ করে দিই? নিয়াম অসহায় মুখ নিয়ে টোমাসের দিকে তাকায়। টোমাস সেদিকে পাত্তা দেয় না। লুনিসক সার্থী, আমি কি তাকে কষ্ট দেবো নাকি? আমি তো তাকে কষ্ট থেকে মুক্তি দেব। তাকে স্বর্গে পাঠাবো। বেঁচে থেকে কষ্ট পাওয়ার থেকে মরে গিয়ে আরো কারো আনন্দের কারণ হয় ভালো। স্মিত হেসে সিটে মাথা এলিয়ে দিল টোমাস। নিয়াম দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। এতগুলো নিরীহ প্রাণ আপনি শেষ করেছেন। সৃষ্টিকর্তা আপনাকে কখনো ক্ষমা করবে না টমাস একুইনাস। আপনার মৃত্যু কঠিনতর হবে। কিন্তু লুনিসা, আমি কিছুতেই ওকে বিপদে ফেলতে পারবো না। তুই চলে যা লুনিসা, চলে যা। ধরা ছোঁয়ার বাইরে চলে যা। টোমাস মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে বসে ভাবছে কবে লুনিসার চোখগুলো সে পাবে, তার নতুন বন্ধু। হঠাৎ টোমাসের কপালে ভাঁজ পড়ল। আমি তো নিজে থেকে এই পথে পা বাড়াইনি। অন্ধকার নোংরা অতীত আমাকে বাধ্য করেছে। আমার তো পিছুটান ছিল না, মরার ভয় ছিল না এতদিন। কেন থাকবে? আমার তো কেউ নেই বেঁচে থাকার জন্য। কিন্তু কেন সেই অতীতের পিছুটান ফিরে আসলো? যে অতীতের মৃত্যু হয়েছিল তা কেন ফিরে আসলো? আসলো তো আসলো, কেন তখন আসলো না? তাহলে তো টমাসের জীবনের সাথে এতগুলো নিষ্পাপ প্রাণ জড়াতো না। টমাস তাদের স্বর্গদান করতো না। সব আপনার জন্য হয়েছে সৃষ্টিকর্তা, আপনার জন্য। যে এই নিষ্ঠুর জগতে আমার মস্তিষ্ক দখল, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। তাহলে কেন? মনের কথা মনেই রয়ে গেল টোমাসের। নিজের অতীতের সত্তাটা বের হতে চাইছে। এতকাল বন্দি থাকার পর মুক্ত হওয়ার ইচ্ছা কার না থাকে। তার এন্টিটিও চাইছে, কিন্তু টোমাস চায় না। তার পাস্টে এন্টিটিকে সে চায় না। My past entity, meaning my weaknesses, is something Thomas no longer wants to reclaim. টোমাসের বাড়তে থাকা শ্বাস প্রশ্বাস কমানোর জন্য আবার ঔষধ মুখে দিল। তার ভেতরের সত্তা ততক্ষণে বুক চিরে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করত। তার দুর্বল চিত্ত তাকে বলে উঠল, আমি তোমার সত্যিকার সত্তা। এটা একটি অস্তিত্ব যা তোমার পরিচয় এবং অনুভূতিকে ধারণ করে। আমি তোমার অভিজ্ঞতায় গঠিত, আমার চিন্তা, অনুভূতি এবং আমার স্মৃতির সমন্বয়। আমি এমন একটি সত্তা যা জীবনে উপলব্ধি করে এবং প্রতিদিন পরিবর্তিত হয়। তোমার দুর্বলতা এবং শক্তি উভয়ই তোমাকে পুরোপুরি তৈরি করতে চায়। আমি তোমাকে চিনতে এবং উন্নতি করতে সদা সচেষ্ট, কারণ আমি জানি আমি তোমার সত্তার গভীরতা এবং গুণাবলী তোমার অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত করতে পারবো। আমাকে ফিরতে দাও টমাস, আমি ফিরতে চাই। টোমাস
কি দেবে তার নিজের সত্তাকে ফিরতে? তার হিংস্র সত্তা কি তাকে গ্রহণ করতে দেবে তার অতীতের সত্তাকে? হ্যাঁ, হয়তো বা হয়তো না। ভার হয়ে আসা মাথা চেপে আধো আধো চোখ মেলে তাকালো লুনিসা। সব কিছু ঝাপসা দেখছে। কোনো রকম উঠে বসলো, চোখ বুলালো চারিদিকে। মৃদু ডিম লাইটের আলোতে লুনিসা কিছুই স্পষ্ট দেখতে পারছে না। এরই মাঝে তার কানে ভেসে আসলো একটি কবিতা, যা ছোট থেকে শুনে আসছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. কবিতার প্রতিটি লাইন খুব বাজেভাবে কানে বাজছে লুনিসার। কণ্ঠস্বরটা সে চেনে, কিন্তু এই মুহূর্তে ধরতে পারছে না এটা কার কণ্ঠস্বর। আওয়াজ থেমে গেল। চট করে জ্বলে উঠল ঘরের বাতি। আকস্মিক চোখের আলো এসে পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় লুনিসা। কিছু মুহূর্ত চোখ বন্ধ রেখে আস্তে আস্তে চোখ খুলে। চোখ খুলতেই নজরে পড়ে সামনে বসে থাকা এরিকের দিকে। পায়ের উপর পা তুলে নিজের কাটা ভ্রুতে হাত রেখে লুনিসার দিকেই তাকিয়ে আছে এরিক। লুনিসা ঘাবড়ে গেল, সে এখানে কেন? লুনিসাকে ঘাবড়ে যেতে দেখে এরিকের ঠোঁটে খেলে গেল ক্রু হাসি। Hey baby doll. লুনিসা আবারও গোটা রুমটা দেখে নিল। এরিক কোন উদ্দেশ্যে তাকে এখানে এনেছে তা বুঝতে বাকি নেই লুনিসার। এরিক উঠে এসে লুনিসার দিকে এগিয়ে আসে। জাস্ট একটা রাত, আর কিছু না বেবি ডল। এতে তোমারও ভালো আর আমারও। কাম অন। লুনিসার কলিজা শুকিয়ে যাচ্ছে। কি করবে কি এখন? এরিক আস্তে আস্তে লুনিসার কাছে এসে পড়েছে। নিজের বাম হাত দিয়ে লুনিসার গাল স্পর্শ করতে যাবে, এমন সময় লুনিসা চট করে চর বসিয়ে দেয় এরিকের গালে। দৌড়ে যায় দরজার কাছে। এরিক বাঁকা হেসে লুনিসার হাত ধরে বিছানায় ছুঁড়ে মারে। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, শুধু শুধু ঝামেলা করছো। ভালো মতো থাকো, তুমি মজা পাবে আর আমিও। লুনিসা বিছানা থেকে নামতে নিলে এরিক লুনিসার হাত চেপে ধরে। লুনিসা কেঁদে ওঠে। এরিক প্লিজ ছাড়ুন আমায়, এর ফল ভালো হবে না কিন্তু বলে দিলাম। এরিক লুনিসার কথা শুনে তাচ্ছিল্যের শব্দ করে হাসে, চু চু শব্দ করে বলে, ফল ভালো না খারাপ পরে দেখা যাবে, এখন আমাকে ফিল করো বেবি ডল। এরিক লুনিসার উপরে উঠতে যাবে, এমন সময় এক বিকট শব্দ কানে চেপে ধরে এরিক। লুনিসা দ্রুত বিছানা থেকে নেমে পড়ে। দুজনেই তাকায় দরজার দিকে। দরজায় গুলি করে প্রবেশ করেছে কৃষাণ। কৃষাণকে দেখে মুহূর্তেই এরিকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কৃষাণ অগ্নিদৃষ্টি নিয়ে একবার লুনিসার দিকে তাকায়, তারপর এরিকের দিকে। কৃষাণের বুঝতে বাকি নেই এখানে কি হতে চলছিল। নিজের ভেতরে বাড়তে থাকা অগ্নিশিখা কয়েক গুণ বেশি বেড়ে গেল। সোজা এসে এরিকের পায়ে গুলি করে দিল। সাথে সাথে এরিক নিচে বসে পড়েছে। এরিককে কিছু বলার সুযোগ না দিয়ে কৃষাণ এলো পাথারি এরিকের মুখ বরাবর ঘুষি মারতে লাগলো। কৃষাণের শক্ত হাতের মার খেয়ে মুহূর্তের মধ্যেই এরিক রক্তাক্ত হয়ে পড়ে। তাতেও কৃষাণ দমে না। How dare you touch my angel? I'll kill you, bastard. এরিক কোনো রকম কৃষাণকে থামানোর চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলে, ভাইয়া লোক, আমি এরিক। পুরোটা কথা শেষ করতে পারল না এরিক। আবার নাক বরাবর ঘুষি পড়ল। এবার আর নিতে পারল না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। লুনিসা এতক্ষণ মুখে হাত দিয়ে কান্না চেপে দেখছিল, কিন্তু কৃষাণ যে পরিমাণ উগ্রভাবে এরিককে মারছে, এতে নির্ঘাত এরিক মরে যাবে। লুনিসা দৌড়ে এসে কৃষাণকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকানোর জন্য, তা কাজেও দেয়। কৃষাণ থেমে যায়। রাগে চল শক্ত হয়ে আসে তার। এরিকের অচেতন মুখের দিকে তাকিয়ে নিজের নাক থেকে রক্ত মুছে নিল। রিভলভার হাতে নিয়ে উঠে দাঁড়ালো। লুনিসা কৃষাণের হাতের রিভলভার দেখে দু পা পিছিয়ে গেল। কৃষাণ এগিয়ে গিয়ে লুনিসার দু গালে হাত রেখে অস্থির হয়ে দেখতে লাগলো সে ঠিক আছে কিনা। হাজিল, তুমি কি ঠিক আছো? কি হলো বলো? লুনিসার উত্তর না পেয়ে কৃষাণ নিজেই লুনিসার হাত পা পর্যবেক্ষণ করতে লাগলো। না, তার লুনিসা ঠিক আছে। লুনিসাকে শক্ত করে চেপে ধরলো নিজের সাথে। লুনিসা ফুপিয়ে কেঁদে উঠল। কৃষাণ নিজের রিভলভারটা পকেটে রেখে লুনিসার চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, আমি বেঁচে থাকতে আমার অ্যাঞ্জেলের ক্ষতি কেউ করতে পারবে না। যে হাত বাড়াবে তাকে শেষ করে দেব। কৃষাণের শরীর অস্বাভাবিক রকম কাঁপছে। লুনিসা তা বুঝতে পেরে নিজের কান্না থামিয়ে কৃষাণের মুখের দিকে তাকালো। কৃষাণের নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লুনিসা ঘাবড়ে যায়। কৃষাণ হাত দিয়ে রক্ত মুছে লুনিসাকে কাঁধে তুলে নেয়। লুনিসা কিছু বলার আগে কৃষাণ বলে ওঠে, কোনো কথা বলো না আঞ্জেল,
একদম শান্ত। তাই বলে কি লুনিসা শান্ত হয়? নামার জন্য ছটফট করতে থাকে। নামান আমায়, কি করছেন কি আপনি? কৃষাণ কি আর লুনিসার কথা শোনার ছেলে? সে লুনিসাকে নিয়ে এরিকের বাড়ির থেকে বেরিয়ে আসে, লুনিসাকে বসিয়ে দেয় গাড়িতে, নিজেও এসে বসে ড্রাইভিং সিটে। কৃষাণের নাক থেকে অনবরত রক্ত ঝরছে। গাড়িতে রাখা টিস্যু দিয়ে নিজের হাত আর নাক মুছে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল। লুনিসা তাকিয়ে আছে কৃষাণের মুখের দিকে। আজ এই মানুষটা না থাকলে তার কি হতো ভাবতেই শরীর রিরি করে উঠছে তার। আচ্ছা, কৃষাণ কি করে জানলো সে এখানে? প্রশ্ন মাথাচাড়া দিতেই দ্রুত জিজ্ঞেস করলো, আপনি জানলেন কি করে আমি এখানে বিপদে আছি? পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমি আমার অ্যাঞ্জেলকে ঠিকই খুঁজে নেব। কৃষাণ আগের ন্যায় চোখ বন্ধ রেখেই কথাটি বলল। লুনিসার বুকটা ধুক ধুক করছে কৃষাণের মুখে এমন নাম শুনে। অ্যাঞ্জেল, সে তার অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, আমার কষ্ট হচ্ছে, আর পারবো না তোমাকে দূরে রাখতে। কৃষাণের কষ্ট হচ্ছে কথাটা কানে আসতেই লুনিসার চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। কি হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই। কৃষাণ ক্রু হাসে তার অ্যাঞ্জেলের কথা শুনে। চোখ খুলে লুনিসার দিকে তাকায়। লুনিসার ভারগ্রস্ত মুখের দিকে এগিয়ে এসে লুনিসার গাল চেপে নিজের দিকে নিয়ে আসে। তুমি ছাড়া এই তাইসিন তৃষণ শূন্য আঁচল। আমার শূন্য অনুভূতিহীন অন্ধকার জীবনে তোমার আগমন ছিল এক টুকরো অনুভূতির দহন, যে দহনে পড়ছি রোজ হাজারবার। আর এই দহনে তোমাকে পড়তে হবে। তোমার মুক্তি নেই আঁচল। কৃষাণের হ্যাসকি স্বরে বলা কিছু একটা মেশানো ছিল বোধহয়। তার বাদামি গভীর দৃষ্টিতে হারিয়ে যাচ্ছে লুনিসা। এই ঘোরে কি সারা জীবনের জন্য বাধা পড়বে সে? শুকনো ঢোক গিলল লুনিসা। কৃষাণ লুনিসার চুলের ভাঁজে হাত রেখে মুখ নিয়ে আসে নিজের কাছে, অধরে অধর মেলায়। লুনিসা চোখ বন্ধ করে নেয়। কৃষাণের উগ্র স্পর্শ তার ভেতরে ঝড় তুলতে সক্ষম। অধরের মিলনের মাঝেই লুনিসার হাত দুটো এক হাত দিয়ে পেছনে চেপে ধরে, আরো গভীরভাবে স্পর্শ করে তার কাঁপা কাঁপা ঠোঁট। লুনিসার ঘোর কাটে তখন যখন সে শ্বাস নিতে পারছিল না। নিজের হাত দুটো কৃষাণের হাতে বন্দি। দম নেওয়ার জন্য ছটফট করতে লাগলো লুনিসা। এবার কৃষাণ ছাড়ল লুনিসাকে, তবে শুধু ঠোঁট। কপালে কপাল ঠেকিয়ে গাঢ় শ্বাস নিল দুজনে। কৃষাণের অধরে ক্রু হাসি। লুনিসার হাত দুটি এখনো কৃষাণের হাতে। লুনিসা হাঁপাচ্ছে, আমতা করে বলল, ছাড়ুন। কৃষাণ বাঁকা হাসলো, ফিসফিসানি স্বরে বলে, এটুকুতে হাঁপিয়ে উঠেছ? আমার অনুভূতির দহন যখন সব জ্বালিয়ে তোমার কাছে আশ্রয় নেবে, তখন কি করবে? সামলাতে পারবে তো? লুনিসা তাকিয়ে রইল কৃষাণের চোখের দিকে। কৃষাণ লুনিসাকে ছেড়ে হাত দিয়ে নিজের চুল ব্রাশ করে ছিটে হেলান দেয়। আমি কিন্তু মোটেও জেন্টলম্যান নই আঞ্চল, বাধা মানব না, সুতরাং প্রস্তুত হও। লুনিসা প্রাপ্তবয়স্ক, সে বুঝে কৃষাণের কথার মানে, কিন্তু সে কেন তাকে এসব বলছে? দুদিনের পরিচয়ে কেউ এসব বলে? কৃষাণ গাড়ির ড্রয়ার থেকে ফোন বের করলো, ডায়াল করলো একটি নাম্বারে। কিছু সময়ের মাথায় কল রিসিভ হলো। কৃষাণ গম্ভীর ও দাম্ভিকর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট ছেলে তার নিজের বাড়িতে আহত অবস্থায় পড়ে আছে, সময় থাকতে হাসপাতালে নিয়ে যাও, বেঁচে গেলে যেতে পারো। ও পাশে থাকা মিস্টার চার্লি শান হতে হয়ে কৃষাণকে জিজ্ঞেস করে, কি বলছো এসব? কি হয়েছে এরিকের? তুমি কোথায়? কৃষাণ ভাবছিলেন, জবাব দিল, আমি এরিকের বাড়ির সামনে, আর আমি ওকে মেরেছি। পারলে হাসপাতালে নিয়ে যাও, মরে গেলে তো গেলই, আর বেঁচে গেলে হাজতে। মানে? কল কেটে দিল কৃষাণ। লুনিসার দিকে এক নজর তাকালো। সে বাইরের দিকে মুখ করে বসে আছে। কৃষাণ ক্রু হেসে গাড়ি স্টার্ট দিল। রিজেন্ট বেইজিং হোটেলের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কালো রঙের একটি গাড়ি। টমাস হোটেল থেকে বেরিয়ে চলে আসলো গাড়ির কাছে। কালো হুডিতে আবৃত তার মুখ। দরজা খুলে বসলো ভেতরে। গাড়িতে বসার সাথে সাথেই নিয়াম আর সুকাই দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে টমাসের দিকে তাকালো। টমাস ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। সুকাই চিন্তা মিশ্রিত কণ্ঠে বলে, বস, ডেরিক নামক ছেলেটা। টমাস নিজের মাথা থেকে হুডি ফেলে ভ্রু কুঁচকালো। ডেরিককে? নিয়াম আর চোখে অবাক হয়ে তাকায় টমাসের দিকে। বস, ওই যে বাচ্চা ছেলেটা, ডেরিক। টমাস কিছু সময় মনে করার চেষ্টা করলো। মনে পড়েছে। তো এখানে ডেরিকের কথা উঠছে কেন? সুকাই বলে উঠল, বস, ছেলেটা বেইজিং এর মন্ত্রী মিয়ং এর ছেলে ছিল। তিনি ডেরিকের নিরুদ্দেশ হওয়ার কেস করেছিলেন। 2 সপ্তাহ হয়ে গিয়েছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বিধায় একজন সিআই অফিসারকে নিয়ে আসা হয়েছে। ওদিকে বাকি সবাইও এই সুযোগে কেস করেছে।
আর ডেরিককে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। আর ওই সিআই অফিসার খুব দ্রুত বেইজিং থানায় আমাদের কিছু লোক খবর দিয়েছে। সুকাইয়ের কথা শেষ হতেই নিয়াম বলে, বস আপাতত কিছুদিন আমাদের লুকিয়ে থাকা দরকার। টমাস শব্দ করে হেসে ওঠে। টমাসকে হাসতে দেখে নিয়াম আর সুকাই তাকিয়ে থাকে তার দিকে। টমাস একুইনাস পালিয়ে বেড়াবে? টমাসকে ধরা এত সহজ না, আর ধরলেও কি? আমার তো আর মরার ভয় নেই। আর লিয়া? নিয়ামের কথার কর্ণে প্রবেশ করা মাত্রই চোখ জলজল করে উঠল ট্রমাসের। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো ট্রমাসের দিকে। নিয়াম মনে মনে হাসলো। যাক, অবশেষে টমাস নামক মানুষটার পিছু টান দুর্বলতা খুঁজে পেল সে। নিহাতি মায়ের জন্য এই পাপের সাম্রাজ্যে জড়িয়ে গেছে সে। একবার শুধু তার মা সুস্থ হয়ে ফিরুক, তারপরই এই টমাসকে। পুলিশ, সিআইএ সবাই নিজ নিজ কাজ করুক, করতে দাও তাদের। তোমাদের মনে ভয় থাকলে বলতে পারো, আমি চিরতরের জন্য ভয় মিলিয়ে দেব। টমাসের ক্রু হাসি ও কথার মানে বুঝতে ওদের কষ্ট হয় না, হবেই বা কেন? এই লোকটার নোংরা মস্তিষ্ক সম্পর্কে তাদের ধারণা আছে। এনিওয়ে, সিআই অফিসারের নামটা কি? টমাসের প্রশ্নের উত্তর দিতে নিয়াম মুখ খুলতে যাবে, ঠিক সেই সময় নাইট গার্ডরা তাদের গাড়িকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই গাড়ি এখানে কে রেখেছে? রাস্তায় এভাবে গাড়ি রাখা যাবে না। সুকাই জানালা দিয়ে মাথা বের করে গার্ডদের বলে, সরি স্যার, আমরা এখনই চলে যাব। গার্ডগুলো ঠিক আছে বলে অন্যদিকে চলে গেল। টমাস আর নিজের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। সাথে সাথে সুকাইও গাড়ি ঘুরালো। টমাস হোটেলে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলতে লাগলো, টমাসের কোনো পিছুটান নেই, নেই নেই নেই।